ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2017 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ভৌতবিজ্ঞান কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করছি। তার গ্রুপ ডি পার্টটা, গ্রুপ ডি পার্টের আমি 4.7 থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 4.1 থেকে 4.6 পর্যন্ত করিয়ে দিয়েছি এবং গ্রুপ সি পার্টটাও করিয়ে দিয়েছি। এছাড়া 2018 এবং 2019-এর বোধ পাঠ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, 4-এর দাগের 7-এর অঙ্কটা করার আগে আমি তোমাদের সঙ্গে 4-এর দাগের 8-এর অঙ্ক মানে কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখো কি বলেছে, ভর ত্রুটি বলতে কি বোঝায়? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? আমি কি লিখেছি, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলির মুক্ত অবস্থায় মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় নিউক্লিয়নগুলির সমষ্টিগত ভর কিছুটা কম হয়। ঠিক আছে, ভরের এই পার্থক্যকেই বলা হয় কিন্তু ভর ত্রুটি। এটা যেহেতু 2 নম্বরের কোয়েশ্চেন, একটু গাণিতিক রূপটা আমাকে লিখতে হবে। আমি কি লিখেছি, ডেল এম। এই ডেল এমটা কি? সেটাই হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে, তাহলে ভর ত্রুটি সমান আমরা কি জানলাম না, নিউক্লিয়নগুলি, এখানে নিউক্লিয়ান মানে কি? নিউক্লিয়ান মানে হচ্ছে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। এই নিউটন আর প্রোটনটা কোথায় থাকে না, নিউক্লিয়াসের কেন্দ্রে ঠিক এইখানে থাকে। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রোটন সংখ্যাটা সহজেই কিন্তু জানতে পারি, কিন্তু নিউটন সংখ্যাটা বের করতে আমার একটু ম্যাথ করতে হয়। কিভাবে করতে হয় না, নিউক্লিয়াসের যে মোট ভর, এখানে মোট ভরটা আমি যদি নিউক্লিয়াসের না, মৌলের যদি আমি মোট ভরটাকে আমি এ ধরি এবং তার থেকে আমি যদি জেড মানে যেটা প্রোটন সংখ্যা বিয়োগ করি, তাহলেই কিন্তু আমি নিউটন সংখ্যাটা পেয়ে যাই। তাহলে কি বললাম না, মৌলের মোট ভর থেকে আমি যদি প্রোটন সংখ্যাটা বের করি, এই বিয়োগ করি, তাহলেই কিন্তু আমি নিউটন সংখ্যাটা পেয়ে যাই। তাহলে কি লিখেছি, দেখো ডেল এম সমান জেড ইন্টু এমপি। এখানে জেডটা কি? পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা, তার সঙ্গে এমপি যেটা, সেটা কি না প্রোটনের ভর, যোগ এ মাইনাস জেড, সেটা কি নিউটন সংখ্যা, ইন্টু এম এন। এখানে এম এনটা কি না নিউটনের ভর, মাইনাস দেখো এখানে লেখা আছে কি না বড় হাতের এম। এই বড় হাতের এমটা কি? স্থির ভর। এই স্থির ভর জিনিসটা কি? যখন নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলি আবদ্ধ অবস্থায় থাকে তখন যে ভরটা হয় সেটাই কিন্তু স্থির ভর নামে পরিচিত। তাহলে এই গাণিতিক রূপটা আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি সেটা কিন্তু তোমরা লিখে দেবে। অর্থাৎ দেখো, জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, এ হচ্ছে ভর সংখ্যা, আর কি না বড় হাতের এম হচ্ছে স্থির ভর, ডেল এম হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে, এবার যে পরের কোশ্চেনটা ছিল যে নিউক্লিয়ার সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। কারণ তোমরা সবাই জানো নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটাতে গেলে প্রচুর পরিমাণ তাপের দরকার। সেই তাপটা কোথা থেকে আসে না নিউক্লিয় বিভাজন থেকেই কিন্তু আসে। সেই কারণেই উত্তরটা হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। এটা কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে। এবার আসছে পরের কোশ্চেনটা, কি বলেছে, বলেছে দেখো মৌলের সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়। তাহলে দেখো কি লিখেছি, মৌলের যেসব ধর্ম পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে নিয়মিতভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় সেই সব ধর্মকে বলা হয় পর্যায়গত ধর্ম। উদাহরণটা কি লিখেছি? উদাহরণ কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ। তোমরা কিন্তু অন্য উদাহরণও দিতে পারো, এবং পারমাণবিক ব্যাসার্ধটা কেন পর্যায়গত ধর্ম হচ্ছে সেটা কিন্তু তোমাদের একটু লিখতে হবে। কি লিখেছি না, বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ এটা কিন্তু কমে হবে না, এটা কিন্তু বাড়ে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা জানো সকলে। আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি না, বাম দিক থেকে ডান দিকে গেলে মানে এই বরাবর গেলে কমছে, আর যখন আমরা ওপর থেকে নিচের দিকে আসছি তখন কিন্তু বাড়ছে। এমন একটা ধর্মের উদাহরণ দিতে যেটা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম নয়, সেটা কি না সেটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে এটাকে তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। এবার পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা বলেছে দেখো, অথবা দিয়ে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় লিখতে বলেছে। তাহলে কি লিখেছি, কোনো যৌগের অণুতে সমযোজী বন্ধন ছাড়া আবদ্ধ অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।
তাহলে জিনিসটা কি, ধরো এ একটা মৌল আর এটা হচ্ছে একটা বি মৌল, ঠিক আছে, এবং এদের মাঝে কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে। তাহলে এটাকে দেখো, এই এ মৌলটাও ইলেকট্রন জোড়টাকে নিচের দিকে টানছে, আবার বি মৌলটাও এই ইলেকট্রন জোড়টাকে নিচের দিকে টানছে। তাহলে এই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ডিটেলসটাও কিন্তু আমি তোমাদের যখন আমি তড়িৎ ঋণাত্মকতা চ্যাপ্টারটা পড়িয়েছি তখন তোমাদের কিন্তু বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো। এবার যে পরের কোশ্চেনটা আছে যে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হচ্ছে যখন আমরা ওপর দিক থেকে নিচের দিকে আসছি, অর্থাৎ ঠিক এরকমভাবে যখন আমরা আসছি তখন কিভাবে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে গ্রুপ 1 মৌলগুলির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা যদি গ্রুপ 1 মৌলের লাইন হয় তাহলে আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতা ওপর দিক থেকে নিচের দিকে আসলে কিন্তু কমে, কারণ কি, পারমাণবিক ব্যাসার্ধটা ওপরের দিক থেকে নিচের দিকে আসলে বাড়ে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা পূর্ণ বাক্যে লিখে দেবে। এবার যে পরে কোশ্চেনটা আসছে সেটা দেখে নিই। বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। দেখো এটার উত্তরটা কি হবে, এটা কিন্তু তড়িৎ শক্তি, অর্থাৎ তড়িৎ শক্তি চালনা করেই কিন্তু তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানো হয়। তাহলে এখান থেকে যদি পড়ে যে তড়িৎ বিশ্লেষণে শক্তির রূপান্তরটা লেখো, তখন তোমরা কি লিখবে, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি পরের কোশ্চেনটা, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি বিক্রিয়া ঘটিত হয় সেটা কিন্তু লিখতে বলেছে। দেখো আমি কি লিখেছি, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 2 অণু হাইড্রোজেন ও অ্যানোডে 1 অণু অক্সিজেন মুক্ত হয়। এটা কিন্তু 1 অণু, ঠিক আছে। তোমরা এইভাবেও লিখতে পারো, 2 অণুটাকে বাদ দিতে পারো, শুধুমাত্র হাইড্রোজেন লিখতে পারো, এবং অ্যানোডে 1 অণুটা বাদ দিয়ে শুধুমাত্র কিন্তু অক্সিজেনটা লিখতে পারো। এবার দেখো আমি লিখে দিয়েছি এখানটা ক্যাথোড বিক্রিয়া, এখানটা কিন্তু বিক্রিয়াটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। দেখো ক্যাথোডে কি মুক্ত হয় না, হাইড্রোজেন তৈরি হয়, সেই কারণে H+ আয়নটাকে প্রথমে মুক্ত হতে হবে। তাহলে H+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু H পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এরকম দুটো H পরমাণু যুক্ত হয়েই কিন্তু হাইড্রোজেন পরমাণুটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা একটা গ্যাস, সেই কারণে আমি কিন্তু গ্যাসের চিহ্ন দিয়ে দিয়েছি। এবার আসছি অ্যানোড বিক্রিয়াটা। দেখো অ্যানোড বিক্রিয়াটা কি না, অ্যানোড বিক্রিয়াটা হচ্ছে, অ্যানোডে কিন্তু যেহেতু আমার অক্সিজেন মুক্ত হচ্ছে, তার মানে OH মূলকটা মুক্ত হবে। তাহলে OH মূলকটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু OH পরমাণুতে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 4টে OH পরমাণু যুক্ত হয়ে গিয়ে কি হবে না, 2 অণু জল এবং অক্সিজেন কিন্তু তৈরি হবে। এটা যেহেতু গ্যাস মুক্ত হয়ে যাচ্ছে, আমি চিহ্ন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটা। অনেক সময় কিন্তু কোশ্চেনে পড়ে যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাতটা কত, তখন তোমরা কি লিখবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম 2:1 কিন্তু লিখে দেবে। অনুপাতটাও কিন্তু অনেক সময় পড়ে। তাহলে হাইড্রোজেন 2 অণু আর 1 অণু কিন্তু অক্সিজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে পরের কোশ্চেনটা আছে সেটা কি বলছে, সেটা বলেছে দেখো যে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে কিভাবে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয় সেটাও লিখতে বলেছে। দেখো আমি কি লিখেছি, নাম লিখেছি, দেখো SO2 ও বায়ুর মিশ্রণকে বিশুদ্ধ শুষ্ক করে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে SO3 উৎপন্ন হয়। তাহলে SO2 থেকে SO3 তৈরি করতে গেলে আমার কি কি শর্ত লাগছে, একটা হচ্ছে SO2 ও বায়ুর মিশ্রণকে শুষ্ক থাকতে হবে এবং বিশুদ্ধ হতে হবে, ঠিক আছে। অনুঘটকটা কি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক, যার সংকেত হচ্ছে V2O5, তোমরা পাশে এইভাবে লিখে দেবে। টেম্পারেচার কত, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চাপটা কত, 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এবার বিক্রিয়াটা উভমুখী হয় এবং তাপমোচী হয়, ঠিক আছে। দেখো এই যেহেতু আমাকে
ব্যালেন্স সহ লিখতে বলেছে, সেই কারণে আমি প্রথম সালফার ডাইঅক্সাইড লিখব প্লাস অক্সিজেন লিখব, কারণ এটা বায়ুর মিশ্রণ হচ্ছে সেই কারণে অক্সিজেন লাগছে। বিক্রিয়াটা যেহেতু উভমুখী আমি উভমুখী চিহ্ন দিলাম আর SO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অক্সিজেন কটা, আমি যদি এখানে 2 প্রথম না দিই আর এখানেও যদি আমি 2 প্রথম না দিই তাহলে দেখে নেবো এখানে দেখো অক্সিজেন আছে 4টে, কিন্তু এখানে দেখো অক্সিজেন আছে কিন্তু 3টে। তার মানে আমাকে দুদিকটা সমান করতে হবে। তার মানে কি করতে হবে, এখানে যদি সামনে আমি 2 যোগ করি তাহলে এখানেও কিন্তু সামনে আমাকে 2 যোগ করতে হবে। এখন দেখে নিই অক্সিজেনের পরিমাণটা কত। এখানে দেখো 2 দুগুণে 4 আর এখানে 2 এ কত হচ্ছে 6। এখানে দেখো অক্সিজেন 3 দুগুণে 6, তার মানে 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। সালফার দেখো এখানে 2টো, এখানে দেখো 2টো, তার মানে আমার ব্যালেন্সটা সঠিক আছে। এবার যে পরের কোশ্চেনটা বলেছে যে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড থেকে কিভাবে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। দেখো SO3কে ঠান্ডা করে কোক খণ্ড ভর্তি শোষক স্তম্ভে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষণ করলে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে 8। অনেক সময় পরীক্ষায় পড়ে যে ওলিয়ামের সংকেত লেখো, তখন তোমাদের কিন্তু এটা লিখতে বলে। ঠিক আছে, তাহলে প্রথমে কিন্তু এইটা তৈরি হয়, ওলিয়াম তৈরি হয়। সেই ওলিয়ামটাকেই বলা হয় কিন্তু ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ওলিয়ামটা যেটা তৈরি হলো তার সঙ্গে আমি যদি পরিমাণ মতো পাতিত জল ধীরে ধীরে মিশিয়ে তাহলে কিন্তু 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার বিক্রিয়াগুলো দেখো আমি আলোচনা করছি। কি বললাম না, সালফার ট্রাইঅক্সাইড থেকে প্রথম আমার ওলিয়াম তৈরি হবে। তাহলে দেখো কিভাবে তৈরি হচ্ছে, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড আমি কিন্তু যোগ করছি। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস SO3 বিক্রিয়া করে ওলিয়াম তৈরি হচ্ছে, যার সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, এই ওলিয়ামের সঙ্গে আমি যদি পাতিত জল যোগ করি, পাতিত জলের সংকেত কি, যেটা আমরা জলের সংকেত জানি সেটাই, তাহলে H2S2O7 প্লাস H2O বিক্রিয়া করে কিন্তু 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডই পাওয়া যাচ্ছে, যার সংকেত হচ্ছে H2SO4। এটা যেহেতু আমাকে এই দুটো বিক্রিয়াই যেহেতু আমাকে ব্যালেন্স সহ লিখতে বলেছে, সেই কারণে কিন্তু এখানে আমাকে 2 যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেনটা আসছি, দেখো কি বলেছে, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, দেখো কি লিখেছি না, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়াটা কি না, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কি না, যে শর্তগুলো লাগে, প্রথম আমার নিকেল অনুঘটক লাগে। ঠিক আছে, নিকেল অনুঘটক যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা লাগছে, মানে এইটার সাথে সেটা কিন্তু এইটা রিলেটেড। ঠিক আছে, তাহলে নিকেল অনুঘটক তোমরা যদি লেখো তার মানে তোমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিতে হবে, অথবা যদি র্যানি নিকেল ব্যবহার করো তাহলে কিন্তু সাধারণ উষ্ণতা লাগবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে কার সঙ্গে কোনটা রিলেটেড। গন্ডগোল করে ফেলবে না যে র্যানি নিকেল লিখে দিলে অথচ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিখে দিলে, সেটা কিন্তু না, কারণ এইটা ভীষণ অ্যাক্টিভ। ঠিক আছে, এই অ্যাক্টিভ হওয়ার জন্যই আমাদের কিন্তু সাধারণ তাপমাত্রা লাগছে। তাহলে নিকেল অনুঘটক 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অথবা র্যানি নিকেল সাধারণ উষ্ণতায় অ্যাসিটিলিনের সঙ্গে প্রথম ধাপে মানে এক অণু করে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হয়। তাহলে প্রথম ধাপে এক অণু H2 যুক্ত হচ্ছে ও দ্বিতীয় ধাপে আরও এক অণু H2 যুক্ত হয়ে ইথেন তৈরি হয়। দেখো তাহলে এটা অ্যাসিটিলিনের সংকেত, তার সঙ্গে আমি হাইড্রোজেন যুক্ত করছি। তাহলে আমি কি বললাম না, এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে প্রথম যে বন্ধনটা বা যে কোনো একটা বন্ধন সেটা কিন্তু ভীষণ স্ট্রং হয়। অর্থাৎ ধরো আমি তোমাদের বলছি, যদি তোমরা দেখো যে মিথেনের ক্ষেত্রে, মিথেন বলতে কি না, এই যে CH4 এটা আমরা জানি। ঠিক আছে, এই যে এক বন্ধনগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ স্ট্রং। তাহলে এই বন্ধনগুলো ভাঙতে আমাদের প্রচুর তাপমাত্রা লাগে, সেই কারণেই কিন্তু অনেক সময়
মানে প্রচুর তাপ দিয়ে তার সঙ্গে কিন্তু কোনো একটা যৌগ মিশিয়ে তবেই বিক্রিয়াটা ঘটানো হয়। এক্ষেত্রে দেখো আমি কি বললাম, সিঙ্গেল বন্ড থাকলে বা এক বন্ধন থাকলে যেহেতু ভীষণ স্ট্রং হয়, কিন্তু অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো আরও দুটো বন্ধন আছে, তাহলে একটা একটা করেই দুটো বন্ধন কিন্তু ভাঙবে। তাহলে প্রথম বন্ধনটা আমার কিন্তু রয়ে গেল এখানে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যদি আমি প্রথম বন্ধনটাকে প্রথমটা ধরি, তাহলে এটা হচ্ছে এক বন্ধনটা, আর এই যে দুই বন্ধনটা এটা দুই, তাহলে এটাও কিন্তু দুই হয়ে যাচ্ছে। তাহলে তৃতীয় বন্ধনটা ভেঙে আমার কিন্তু এই হাইড্রোজেন পরমাণু একটা একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবার আর একটা হাইড্রোজেন অণু যদি আমি যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে দেখো, এবার দ্বিতীয় বন্ধনটা ভাঙবে, প্রথম বন্ধনটা আমার সেম রইল, তাহলে এইখানে এইচ, এইখানে সি, এখানেও দেখো এইখানে এইচ, এইখানে সি, এইখানে এই সি, এখানে এইচ, মানে এই দুটো আমার সেম রইল। এবং নিচে যে হাইড্রোজেনগুলো যুক্ত ছিল সেগুলো যুক্ত থেকে গেছে। কি বললাম, আর একটা হাইড্রোজেন অণু যুক্ত হবে, তার মানে প্রত্যেকটা কার্বনের সঙ্গে কিন্তু একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গেল। তাহলে এখন যে নতুন যৌগটা তৈরি হলো সেটাই হচ্ছে ইথেন। যেহেতু দেখো বললাম এক বন্ধন থাকলে ভীষণ স্ট্রং হয়, সেই কারণে কিন্তু ফার্দার আর বিক্রিয়া ঘটছে না। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং প্রত্যেকটা যৌগের নিচে কিন্তু নামগুলো অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবে। তারপর কি বলেছে, এলপিজির ব্যবহার। এলপিজি সবাই তোমরা জানো যে আমাদের যে গ্যাস ব্যবহার করি বাড়িতে, সেগুলো হচ্ছে রান্নার কাজে, সেইগুলোই হচ্ছে এলপিজি। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি কি, রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এবার যে পরের কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা তোমরা ভালো করে একটু খেয়াল করো। দেখো কি আছে পরের কোশ্চেনটা, বলেছে দেখো কিভাবে পরিবর্তিত করবে ইথানল থেকে ইথেন। ঠিক আছে, প্রকৃতিতে পরে যে কোশ্চেনটা আছে তার সঙ্গে 1 নম্বরে, প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয় সেটা লিখতে বলেছে। আমি প্রথম কোশ্চেনটা করাবো, তারপরে কিন্তু পরিবর্তনটা করাবো। কি আছে বলছে, অণুজীব নিঃসৃত এনজাইমের উপস্থিতিতে, অণুজীবগুলো কোনগুলো, যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে, তাহলে তাদের দেহ থেকে যে এনজাইম বা উৎসেচকগুলো নির্গত হয় সেগুলো কি করে না, এই যে পলিমারগুলো থাকে অর্থাৎ যে প্রোটিনগুলো থাকে সেগুলোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ভেঙে গিয়ে সরল যৌগ গঠন করে। এইভাবেই কিন্তু জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয়। তাহলে পূর্ণ বাক্যে তোমরা এটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে পরিবর্তনটা করতে বলেছে এইটা থেকে এইটা, সেটা আমি তোমাদের পরিবর্তন করে দেখা। প্রথম দেখো এই যে যেটা দেওয়া আছে সেটাকে প্রথম আমি সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাচ্ছি দেখো, এখানে আমি কি লিখছি না, CH2, এখানে আছে CH3, আর একটা হাইড্রোজেনকে আমি কিন্তু নিচে রেখে দিচ্ছি। তার সঙ্গে কি যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গে কিন্তু এই কার্বনটা যুক্ত আছে, তাহলে আমি CH2 যেরকম আছে রেখে দিলাম। আর এই কার্বনটার সঙ্গে কে যুক্ত আছে, অক্সিজেন বা OH মূলক যুক্ত আছে, সেই কারণে আমি নিচে কিন্তু OH-টা আমি লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেটা দেওয়া আছে আমি সেটা কিন্তু লিখে নিচ্ছি। তাহলে CH2 ডবল বন্ড CH2, এটা আমাকে পরিণত করতে বলেছে। এবার কীভাবে হলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বক্সটা, মানে আমি যদি এই বরাবর কেটে দিই, নিচের দিকটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার উপর দিকটা পড়ে থাকছে। তাহলে এই যে মানে যে CH2 একটা বন্ড CH2 যদি আমি লিখতে চাই, তাহলে এইভাবে দেখো এইটার এইটা সেম হয়ে যাচ্ছে। আমার শুধু যুক্ত হচ্ছে কি, নিচে একটা বন্ধন কিন্তু আমার যুক্ত হচ্ছে। সেটা কিভাবে এলো সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো, আর সেটাই হচ্ছে এই বিক্রিয়ার মূল বিক্রিয়া। দেখো কি না, এই যে এই কার্বনটার সঙ্গে যে আমি হাইড্রোজেনটা যুক্ত করলাম, আর এই কার্বনটার সঙ্গে যে OH-টা আমি লিখলাম, তাহলে এই হাইড্রোজেন আর OH মানে হচ্ছে কি, জল বেরিয়ে গিয়ে আমার কিন্তু এই যে বন্ধন দুটো যুক্ত আছে সেই দুটো যুক্ত হয়ে গিয়ে কিন্তু এই নিচের এই বন্ধনটা তৈরি হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর একবার বলে দিচ্ছি না, এই কার্বনটার সঙ্গে যে হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে যে OH, তাহলে এই দুটো যুক্ত হয়ে আমার জল তৈরি হচ্ছে। তাহলে এই জলটা বেরিয়ে গিয়েই এই দুটো বন্ধন একটা বন্ধনে রূপান্তরিত হয়ে এই সেকেন্ড বন্ধনটা কিন্তু তৈরি হচ্ছে। আর এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার যে একটা বন্ড যুক্ত আছে সেটা কিন্তু প্রথম বন্ডটা। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখবো যে এই জলটা বেরিয়ে যায় কি দিলে না, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে সবসময় কিন্তু জল বেরিয়ে যায়।
আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে তার বদলে কিন্তু একটা বন্ধন আমার যুক্ত হয়ে যায়। তাহলে এইভাবেই কিন্তু এইখান থেকে আমি এইখানে রূপান্তরিত করতে পারি। এবার দেখো অনেক বইতেই হয়তো লেখা থাকতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমরা যদি ভুলেও যাও তাপমাত্রাটা, শুধুমাত্র কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড লিখে দিলেও হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে কোশ্চেনটা বাকি আছে তোমাদের, মানে 4.7-এর, সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো কি বলেছে, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সের 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করতে বলেছে। দেখো আমি পরের পাতায় করাচ্ছি 4.7-এর কিন্তু অঙ্ক। তাহলে এখানে কি কি দেওয়া আছে না, রোধের পরিমাণটা দেওয়া আছে। তাহলে আর সমান কি আমি ধরছি, সেটা কিন্তু রোধ ধরছি, আমি লিখে দিলাম কত না 440 ওহম। ঠিক আছে। আর ভোল্ট যেটা হচ্ছে আমি ভি দ্বারা বা বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদ সমান কত দেওয়া আছে না 220 ভোল্ট দেওয়া আছে, আমি লিখে দিলাম। আর কি সময়টা যেটা হচ্ছে ছোট হাতের টি, সেটা কত দেওয়া আছে না 10 ঘন্টা কিন্তু দেওয়া আছে। আমাকে ব্যয়িত শক্তি মানে তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে আমাকে কিন্তু বের করতে বলেছে। তাহলে এই বিওটি সমান আমরা কি জানি, বিওটি সমান কিন্তু কিলো ওয়াট ইন্টু ঘন্টা, এটা আমরা জানি। ঠিক আছে। তাহলে প্রথম আমি কি বের করব না পাওয়ার বের করব। ঠিক আছে, বা ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা, তোমরা এটা লিখতে পারো তড়িৎ ক্ষমতা বা শুধু ক্ষমতা লিখতে পারো। তাহলে তড়িৎ ক্ষমতা সমান আমরা কি জানি, আমি যদি তড়িৎ ক্ষমতাকে পি দ্বারা ডিনোট করি, আমরা জানি যে ভি স্কোয়ার বাই আর, এটা আমরা জানি, এটা সূত্র। ঠিক আছে। তাহলে ভি এর মানগুলো বসাবো। ভি এর মান কত 220 ইন্টু 220, যেহেতু ভি স্কোয়ার আছে। ঠিক আছে। আর এর মান কত 440। এবার দেখো এইটার এইটা কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, এইটার এইটা কাটলে কত হচ্ছে 110। তাহলে 110 আমার কিন্তু ওয়াট হয়ে যাচ্ছে, কারণ পাওয়ারের ক্ষমতা পাওয়ারের একক হচ্ছে ওয়াট। ঠিক আছে। আমাকে কিন্তু এটা কিলো ওয়াটে পরিণত করতে হবে। তার আগে আমি বার করব যে ওয়াট ইন্টু ঘন্টার পরিমাণটা কত। তাহলে ওয়াট ইন্টু ঘন্টা যেটা হচ্ছে তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ শক্তি, কারণ তড়িৎ শক্তির এককটাই হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে ওয়াটের পরিমাণটা কত 110 গুণিতক টি, তাহলে 110 গুণিতক টি, টি কত না 10, তাহলে আমার এককটা কত হয়ে যাবে ওয়াট ইন্টু ঘন্টা। এবার এই ওয়াট ঘন্টাটাকে আমি কিন্তু কিলোওয়াট ঘন্টাতে রূপান্তরিত করব। কিভাবে করব না 1000 দিয়ে ভাগ করে। ঠিক আছে, কারণ ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, আমি সেটাই করলাম। তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য কিন্তু কেটে গেল। তাহলে উপরে আমার কত রয়েছে 11 গুণিতক 11, আর নিচে কত রয়েছে 10 রয়েছে। ঠিক আছে। তাহলে কিলো ওয়াট ইন্টু ঘন্টা। এবার 11 গুণিতক 11 করলে 11 গুণিতক 1 করলে কত হচ্ছে 11 হচ্ছে, নিচে 10 হয়েছে, একক কত কিলোওয়াট ইন্টু ঘন্টা। আমি যদি ক্যালকুলেশন করি কত হবে 1.1 কিলোওয়াট ইন্টু ঘন্টা। আর এই কিলোওয়াট ইন্টু ঘন্টা সমানই আমি কি বলেছি বিওটি বলেছি। তাহলে এখান থেকে আমি কত লিখে দেবো 1.1 বিওটি একক বা বিওটি ইউনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি পরিণত করলাম। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ 1.1 বিওটি। এবার পরে কোশ্চেনটা আসছি, দেখো কি বলেছে, 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো প্রথম লিখে নিচ্ছি, এটা হচ্ছে অথবার কোশ্চেন। ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমার কিন্তু R1টা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে প্রথম রোধ। তাহলে প্রথম রোধ সমান কত না প্রথম রোধ কিন্তু 6 ওহম। ঠিক আছে, আমি লিখে দিলাম। দ্বিতীয় রোধটাই আমাকে বা অন্তিম রোধটাই আমাকে বের করতে বলেছে, তাহলে সেটা কিন্তু আমি জানি না, আমাকে নির্ণয় করতে হবে। আর কি বলেছে, দৈর্ঘ্যটা যেটা বলেছে যে দ্বিতীয় দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অর্থাৎ আমি কিন্তু L2 লিখব। ঠিক আছে। তাহলে L2 সমান কত বলেছে না প্রাথমিক দৈর্ঘ্যের প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ L1টা যদি প্রাথমিক দৈর্ঘ্য হয় তাহলে তার দ্বিগুণ হচ্ছে
L2 মানটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি যে L1টা, তার আগে লিখে দিই, সরি, L1 হচ্ছে প্রথম দৈর্ঘ্য, L1 হচ্ছে প্রথম দৈর্ঘ্য, আর L2টা কি, L2 হচ্ছে দ্বিতীয় দৈর্ঘ্য, ঠিক আছে। তোমরা কিন্তু অন্তিম দৈর্ঘ্য লিখতে পারো। এবার দেখো এইখান থেকে যে মেন জিনিসটা আমরা পাবো সেটা কি না, A1 আর A2 মানটা, এগুলো কি ডিনোট করে না, এগুলো সবসময় কিন্তু ক্ষেত্রফলকে ডিনোট করে। তার মানে যেহেতু 1 লিখেছি, তার মানে প্রথম ক্ষেত্রফল বা প্রথম এরিয়া, তাহলে প্রথম ক্ষেত্রফল। তোমরা বাংলায় লিখবে, এরিয়া লিখবে না। আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাকে দেয়নি, আমি কিভাবে বের করব না, এই যে দেখো আমি লাইন টেনে দিয়েছি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেই দুটো থেকে বের করব কিভাবে না, দেখো কোশ্চেনে তোমাদের বলে দিয়েছে L2 যে মানটা হবে সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে এখান থেকে আমি কি জানতে পারছি, এখানে যে A2টা তৈরি হবে সেটা প্রাথমিক দৈর্ঘ্যের অর্ধেক হবে। কারণ দেখো তোমরা দেখবে বাড়িতে যে একটা যে লোহার তারকে আমি যদি টানি, সেক্ষেত্রে কি হয় না, লোহার তারটা কিন্তু অনেকটা সরু হয়ে যায়। এই সরু হওয়া মানে কি, এরিয়াটা কমে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাণটা কমে যাচ্ছে। যেহেতু এখানটা দৈর্ঘ্যটা বাড়ছে দ্বিগুণ, তার মানে দ্বিতীয় ক্ষেত্রফলটা কি হবে, প্রাথমিক ক্ষেত্রফলের কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ A1/A2 কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই ব্যাপারটা, এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা কি না, R সমান রো ইন্টু L/A, ঠিক আছে। এই রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক, তোমাদের কিন্তু পাশে লিখে দিতে হবে রোধাঙ্ক, ঠিক আছে। রোধাঙ্ক আমি লিখে দিলাম। এই রোধাঙ্ক কার উপর নির্ভর করে, রোধাঙ্কের মানটা না যে উপাদান দ্বারা তারটা তৈরি তার উপর নির্ভর করে। এখানে যেহেতু মানে একই তার, সেই কারণে এর মানটা সমান। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারছি না, R1/R2 সমান L1/L2 গুণিতক, নিচে যেহেতু A আছে তার মানে এখানটা হয়ে যাবে A1 আর উপরে হয়ে যাবে কিন্তু A2। এবার মানগুলো বসাবো। দেখো R1-এর মান কত, R1-এর মান হচ্ছে 6, আর R2-র মান জানি না, আমি R2 লিখে দিলাম। L1-এর মান কত, L1-এর মান কিন্তু হচ্ছে, দেখো L1-এর মান L1, কিন্তু L2-র মান কত, 2 ইন্টু L1, ঠিক আছে। A1-এর মান কত, A1, আর A2-র মান কত, A1/2, তাহলে আমি লিখে দেবো A1/2। তাহলে দেখো A1 কেটে গেল, তার মানে আমার কত হচ্ছে, উপরে পড়ে রয়েছে 1, নিচে 2 আর 2 গুণফলটা কত হচ্ছে না 4 হয়ে যাচ্ছে। তাহলে এবার কিন্তু আমি কোনাকুনি গুণ করে দেবো, কার সঙ্গে, R2-র সঙ্গে 1 আর 6-এর সঙ্গে কিন্তু 4। তাহলে R2 সমান আমি কত পেলাম না 4 6 কিন্তু 24 ওহম কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে অন্তিম রোধের পরিমাণ 24 ওহম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একক লিখতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম, কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।